দুটি পাতা একটি কুড়ির দেশ কিংবা বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী যে নামেই ডাকা হোক না কেন, সিলেটের কথা মনে পড়লেই চোখের সামনে ভেসে ওঠে এক জাদুকরী ক্যানভাস। সবুজে মোড়ানো দিগন্ত বিস্তৃত চা বাগান, নীল আকাশের গায়ে হেলান দিয়ে থাকা উঁচু নিচু পাহাড় আর হাওরের টলটলে জলরাশি, সব মিলিয়ে সিলেট যেন প্রকৃতির নিজ হাতে গড়া এক জীবন্ত স্বর্গ। আধ্যাত্মিক প্রশান্তি আর বুনো প্রকৃতির এমন নিখুঁত মেলবন্ধন বাংলাদেশের আর কোথাও চোখে পড়ে না। চলুন আজ হারিয়ে যাই মেঘ আর পাহাড়ের মিতালির এই পুণ্যভূমিতে, আর জেনে নেই অজানা সব রোমাঞ্চকর তথ্য। বাংলাদেশের উত্তর পূর্ব সীমানায় সগর্বে দাঁড়িয়ে আছে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিলেট। মানচিত্রের দিকে তাকালে দেখবেন এই অঞ্চলটি যেন তিন দিক থেকেই প্রতিবেশী দেশ ভারতের সবুজ পাহাড়ের আলিঙ্গনে বাঁধা পড়ে আছে। এর ঠিক উত্তরে রয়েছে মেঘালয় রাজ্য, পূর্বে আসাম এবং দক্ষিণে ত্রিপুরার বিস্তীর্ণ পাহাড় সারি। চারপাশ থেকে উঁচু পাহাড় দিয়ে ঘেরা এই চমৎকার ভৌগোলিক অবস্থানের কারণেই সিলেটের প্রকৃতি এতটা বৈচিত্র্যময় এবং স্নিগ্ধ। সিলেটের ঠিক সীমানা ঘেঁষেই ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি অবস্থিত, যা পৃথিবীর অন্যতম সর্বোচ্চ বৃষ্টিবহুল এলাকা। মজার ব্যাপার হল, বঙ্গোপসাগর থেকে উড়ে আসা জলীয় বাষ্পপূর্ণ মেঘগুলো যখন সোজা গিয়ে চেরাপুঞ্জির বিশাল পাহাড়ে ধাক্কা খায়, তখন তা সরাসরি সিলেটে অঝোর ধারায় বৃষ্টি ছড়ায়। আর ঠিক এই কারণেই সিলেট পুরো বাংলাদেশের সবচেয়ে বৃষ্টিবহুল এবং চিরসবুজ একটি অঞ্চল। পাহাড়, টিলা, চা বাগান এবং বিশাল হাওর সব মিলিয়ে সিলেট বিভাগের মোট আয়তন প্রায় 12,596 বর্গ কিলোমিটার। কেবল বিস্তীর্ণ সবুজ প্রান্তরই নয়, সিলেটের বুক চিরে বয়ে গেছে সুরমা ও কুশিয়ারার মতো প্রাণবন্ত সব নদী, যা এর ভৌগোলিক আয়তনকে দিয়েছে এক জাদুকরী রূপ। বর্তমানে সিলেট বিভাগের মোট জনসংখ্যা প্রায় 1,10,00,000-এর বেশি। এখানকার মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ, অতিথিপরায়ণ এবং তাদের নিজস্ব সংস্কৃতি ও ভাষার প্রতি ভীষণ শ্রদ্ধাশীল। সিলেটের মানুষের নিজস্ব একটি আঞ্চলিক ভাষা বা উপভাষা রয়েছে, যাকে সিলেটি ভাষা বলা হয়, যা অন্য জেলার মানুষের কাছে প্রায় একটি ভিনদেশি ভাষার মতোই মনে হতে পারে। জনসংখ্যার ক্ষেত্রে সিলেটের সবচেয়ে বড় চমকটি হল তাদের লন্ডনী কানেকশন। যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রায় 90%-এরই শেকড় এই সিলেটে। মজার ব্যাপার হল, সিলেটের এমন অনেক গ্রাম আছে যেখানে প্রায় প্রতিটি পরিবারের অন্তত একজন সদস্য লন্ডনে বসবাস করেন। সিলেটের ইতিহাস হাজার বছরের পুরনো এবং রোমাঞ্চকর ঘটনায় ভরপুর। একসময় এই অঞ্চলটি প্রাচীন কামরূপ রাজ্যের অংশ ছিল। তবে সিলেটের ইতিহাসের সবচেয়ে বড় পালাবদল ঘটে 1303 সালে। প্রখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে তার 360 জন আউলিয়া বা অনুসারীকে নিয়ে এই অঞ্চলে আসেন এবং ইসলাম ধর্মের প্রসার ঘটান। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজারের পুকুরে এক বিশেষ প্রজাতির বিশাল আকারের মাছ দেখা যায়, যাকে গজার মাছ বলা হয়। শত শত বছর ধরে স্থানীয়দের বিশ্বাস, এই মাছগুলো সাধারণ কোনো মাছ নয়, বরং এগুলো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সে সময়ের অভিশপ্ত শত্রুদের রূপান্তর, যা আজও পুকুরে বন্দী আছে। সিলেটের অর্থনীতি বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে এক বিশাল পিলারের মতো কাজ করে। প্রবাসীদের পাঠানো বিপুল রেমিটেন্সের কারণে সিলেটের মানুষের জীবনযাত্রার মান বেশ উন্নত। তবে শুধু রেমিটেন্স নয়, দেশের চা শিল্পের সবচেয়ে বড় অংশটাই আসে সিলেট থেকে। আপনি কি জানেন, আপনার ঘরের চুলায় যে গ্যাস জ্বলে তার সিংহভাগই আসে সিলেট থেকে? বাংলাদেশের মোট প্রাকৃতিক গ্যাসের প্রায় 70-80% উৎপাদিত হয় সিলেটের সুবিশাল সব গ্যাস ক্ষেত্র থেকে। সিলেটের মাটি যুগে যুগে জন্ম দিয়েছে অসংখ্য কিংবদন্তি আর গুণী মানুষের। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. উসমানী থেকে শুরু করে প্রখ্যাত বাউল সাধক শাহ আব্দুল করিম,
এমনকি জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদও তার শৈশবের একটি বড় সময় কাটিয়েছেন এই সিলেটে। সিলেটের আরেক প্রখ্যাত ব্যক্তিত্ব হলেন মরমী কবি হাসন রাজা। সবচেয়ে অবাক করা ব্যাপার হল, যৌবনে তিনি ছিলেন অত্যন্ত বিলাসী এবং প্রতাপশালী এক জমিদার, কিন্তু হঠাৎ এক আধ্যাত্মিক উপলব্ধিতে তিনি তার সমস্ত ধন সম্পদ ও জমিদারি বিলিয়ে দিয়ে এক সাধারণ বাউলে পরিণত হন এবং রচনা করেন অসংখ্য কালজয়ী গান। হাসন রাজার এমন মরমী সুরে মন জুড়ানোর পর এবার পেট পুজোর পালা। সিলেটের নিজস্ব খাবারের কথা উঠলেই সবার আগে আসে আখনি পোলাও আর চুঙ্গা পিঠার নাম। তবে সিলেটের সিগনেচার খাবার হল গরুর মাংস দিয়ে রান্না করা এক বিশেষ ধরনের লেবু জাতীয় ফল, যাকে বলা হয় সাতকরা। এই সাতকরা সিলেটের মানুষের কাছে এতটাই আবেগের যে প্রবাসীদের রসনা তৃপ্তি মেটাতে প্রতি বছর সিলেট থেকে টনকে টন সাতকরা সরাসরি লন্ডন, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। সিলেটের ঐতিহ্যবাহী দারুণ সব খাবারের স্বাদ চেখে দেখার পর আপনার মন যখন তৃপ্ত, তখন সেই আনন্দকে আরও রঙিন করে তুলতে আপনাকে হাতছানি দিয়ে ডাকবে এখানকার বৈচিত্র্যময় সব উৎসব। সিলেটে ধর্মীয় উৎসবের পাশাপাশি পাহাড়ি ও আদিবাসীদের নিজস্ব উৎসবগুলো এক দারুণ সাংস্কৃতিক বৈচিত্র্য তৈরি করে। তবে এর মধ্যে সবচেয়ে জমজমাট এবং রঙিন উৎসবটি হল মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা। প্রতিবছর পূর্ণিমা রাতে মৌলভীবাজারের কমলগঞ্জে এই উৎসব পালিত হয়। এই রাসমেলা কোনো সাধারণ উৎসব নয়, এটি মূলত ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের উপাখ্যান নিয়ে করা এক ঐশ্বরিক নৃত্য। অবাক করা ব্যাপার হল, এই এক রাতের চমৎকার মণিপুরী নাচের জন্য শিল্পীরা টানা 1 মাস ধরে অত্যন্ত কঠোর নিয়মাবর্তিতা ও উপবাসের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করেন। উৎসবের এমন রঙিন আমেজ আর সাংস্কৃতিক বৈচিত্র্য উপভোগ করার পর সিলেটের অপার প্রাকৃতিক সৌন্দর্যের খোঁজে বেরোলে প্রথমেই আপনাকে হাতছানি দিয়ে ডাকবে পাহাড়, নদী আর পাথরের মিতালি। খাসিয়া জৈন্তা পাহাড়ের ঠিক নিচেই পিয়াইন নদীর তীরে অবস্থিত জাফলং। মেঘালয় থেকে নেমে আসা এই নদীর স্ফটিক স্বচ্ছ জল আর নদীর বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথর এখানকার মূল আকর্ষণ। চারপাশের উঁচু পাহাড়ের গায়ে মেঘের লুকোচুরি আর স্থানীয়দের পাথর সংগ্রহের ব্যস্ত দৃশ্য জাফলংকে একটি জীবন্ত ক্যানভাসে পরিণত করেছে। জাফলংয়ের পাশেই রয়েছে খাসিয়া আদিবাসীদের গ্রাম, যাকে খাসিয়া পুঞ্জি বলা হয়। অবাক করা বিষয় হল, তাদের সমাজ ব্যবস্থা সম্পূর্ণ মাতৃতান্ত্রিক, অর্থাৎ সেখানে সম্পত্তির উত্তরাধিকারী হন পরিবারের মেয়েরা এবং বিয়ের পর বর এসে কনের বাড়িতে ওঠেন। জাফলংয়ের কোলাহল ছেড়ে আপনি যদি আরও বেশি স্নিগ্ধতা খোঁজেন, তবে আপনাকে স্বাগত জানাবে ভোলাগঞ্জের সাদা পাথর। মেঘালয়ের চেরাপুঞ্জি থেকে ধলাই নদীর সাথে নেমে এসেছে এই পাথরগুলো। নদীর টলটলে নীল জলের নিচ দিয়ে যখন হাজার হাজার সাদা পাথর উকি দেয়, তখন মনে হয় যেন কেউ নীল গালিচার নিচে সাদা মুক্ত বিছিয়ে রেখেছে। ভোলাগঞ্জে রয়েছে বাংলাদেশের বৃহত্তম এবং সবচেয়ে পুরনো রোপওয়ে বা তারাবান। পাথর পরিবহনের জন্য 1968 সালে তৈরি এই রোপওয়েটি প্রায় 11 কিলোমিটার দীর্ঘ, যা দেখতে ভিনদেশি কোনো পাহাড়ি শহরের মতো লাগে। সাদা পাথরের স্নিগ্ধতা শেষে আপনার চোখ জুড়াবে বিছানাকান্দির বন সৌন্দর্য। এখানে খাসিয়া পাহাড়ের 7টি ধাপ এসে এক বিন্দুতে মিলেছে। বর্ষাকালে পাহাড়ের বুক চিরে যখন প্রবল বেগে শীতল জলের স্রোত নিচে পাথরের স্তূপের উপর আছড়ে পড়ে, তখন তৈরি হয় এক অভূতপূর্ব দৃশ্য। এখানকার পাথরগুলো প্রাকৃতিকভাবেই স্তরে স্তরে এমন নিখুঁতভাবে সাজানো থাকে যে দূর থেকে দেখলে মনে হবে কোনো এক বিশাল দৈত্যের জন্য এখানে পাথরের বিছানা পেতে রাখা হয়েছে। বিছানাকান্দির স্রোতধারা পেরিয়ে একটু এগোলেই দেখতে পাবেন পান্তমাই বা ফাটাছড়ি ঝর্ণা। এটি মূলত ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত হলেও বাংলাদেশের সীমান্ত ঘেঁষে থাকায় এর অপরূপ সৌন্দর্য খুব কাছ থেকেই উপভোগ করা যায়।
উঁচু পাহাড় থেকে আছড়ে পড়া বিশাল এই জলপ্রপাতের গর্জন অনেক দূর থেকেই শোনা যায়। এই ঝর্ণার সবচেয়ে আক্ষেপের এবং একই সাথে রোমাঞ্চকর বিষয়টি হল আপনি এর গর্জন শুনতে পাবেন, এর জলের শীতল বাতাস গায়ে মাখতে পারবেন, কিন্তু বর্ডার গার্ডদের কড়া নজরদারির কারণে এর জল ছুঁয়ে দেখার কোনো উপায় নেই। যেহেতু পান্তমায় ছুঁয়ে দেখার উপায় নেই, তাই সেই তৃষ্ণা মেটাতে চলে যেতে পারেন জাফলংয়ের 0 পয়েন্টের খুব কাছেই অবস্থিত মায়াবী বা সংগ্রামপুঞ্জি ঝর্ণায়। পাহাড়ের গা বেয়ে 3 ধাপে নিচে নেমে আসা এই ঝর্ণাটির শীতল জলে গা ভিজিয়ে নেওয়া পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয়। পাহাড় আর পাথরের রাজ্য থেকে এবার প্রবেশ করা যাক এক রহস্যময় সবুজ জগতে। রাতারগুল হল বাংলাদেশের একমাত্র এবং বিশ্বের হাতে গোনা কয়েকটি মিঠা পানির জলাবনের একটি। ছোট ছোট ডিঙ্গি নৌকায় করে যখন করচ আর হিজল গাছের ডালপালার নিচ দিয়ে আপনি এগিয়ে যাবেন, তখন চারপাশের শুনশান নীরবতা আপনাকে আমাজন জঙ্গলের মতো এক গা ছমছমে অনুভূতি দেবে। এখানকার গাছগুলোর টিকে থাকার লড়াইটা অদ্ভুত। বর্ষাকালে এ বনের পানির গভীরতা 20 থেকে 30 ফুট পর্যন্ত বেড়ে যায়। গাছগুলো বছরের বেশিরভাগ সময় নিজেদের অর্ধেকেরও বেশি অংশ পানির নিচে ডুবিয়ে রেখেই দিব্যি বেঁচে থাকে। সিলেটে এসেছেন আর চা বাগানের সবুজ ঘ্রাণ নেবেন না তা কি হয়? মালনীছড়া চা বাগান শুধু সিলেটের নয়, পুরো উপমহাদেশের চা শিল্পের এক জীবন্ত ইতিহাস। উঁচু নিচু টিলার গায়ে মাইলের পর মাইল ছড়িয়ে থাকা এই সবুজ চা বাগান চোখের জন্য এক পরম প্রশান্তি। 1854 সালে লর্ড হার্সন কর্তৃক প্রতিষ্ঠিত এটি হল উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ও প্রথম বাণিজ্যিক চা বাগান। বাগানের ভেতরের পুরনো বাংলোগুলো আপনাকে মুহূর্তেই ব্রিটিশ ঔপনিবেশিক যুগে ফিরিয়ে নিয়ে যাবে। শান্তির খোঁজে প্রকৃতির সৌন্দর্য দেখা শেষে আত্মার প্রশান্তির জন্য যেতে পারেন সিলেটের আধ্যাত্মিক প্রাণকেন্দ্রে। প্রতিদিন হাজার হাজার মানুষ হজরত শাহজালাল এবং শাহপরান রহমতুল্লাহ আলাইহে এই 2 পুণ্যবানের মাজারে ভিড় করেন শান্তির খোঁজে। মাজার চত্বরে জালালি কবুতরের উড়াউড়ি আর পুকুরের গজার মাছ দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজারে আজও তার ব্যবহৃত 700 বছরের পুরনো ঐতিহাসিক তলোয়ার, কাঠের জুতো এবং একটি তামার থালা সযত্নে সংরক্ষিত আছে, যা দর্শনার্থীরা দেখতে পান। মাজার থেকে বের হয়ে সুরমা নদীর পাড়ে গেলেই চোখে পড়বে সিলেটের সবচেয়ে প্রাচীন আইকন কিন ব্রিজ। লোহার তৈরি ধনুকের মতো বাঁকানো এই সেতুটি এবং ঠিক তার পাশেই নদীর তীরে থাকা আলী আমজাদের ঘড়ি পুরো সিলেটের পরিচায়ক। কিন ব্রিজকে বলা হয় সিলেটের প্রবেশদ্বার। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ডিনামাইট দিয়ে এই ঐতিহাসিক ব্রিজের একাংশ উড়িয়ে দিয়েছিল। দেশ স্বাধীনের পর কাঠ ও বেইলি পার্টস দিয়ে এটি পুনরায় মেরামত করা হয়। সুরমা নদীর পাড় থেকে একটু শহরের ভেতরের দিকে গেলেই দেখা মিলবে প্রখ্যাত মরমী কবি ও বাউল সাধক হাসন রাজার স্মৃতির। এই জাদুঘরে তার ব্যবহৃত জিনিসপত্র, পোশাক এবং জীবনকর্ম খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা আছে। এই জাদুঘরটির ভবনটি কোনো সাধারণ দালান নয়, এটি মূলত হাসন রাজার নিজেরই বসতবাড়ি বা রাজবাড়ি ছিল। এখানে বসেই তিনি তার সেই বিখ্যাত গান লোকে বলে বলে রে ঘরবাড়ি ভালা নাই আমার রচনা করেছিলেন। পাহাড়ের মেঘ, বাগানের চা, হাওরের জল আর মাজারের আধ্যাত্মিক প্রশান্তি সব মিলিয়ে সিলেট এমন একটি জায়গা যা বারবার আপনাকে তার কাছে টেনে নেবে। ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতির এমন নিখুঁত বুনন বাংলাদেশের আর কোথাও বোধহয় এতটা গভীরভাবে দেখা যায় না। সিলেট নিয়ে আমাদের আজকের এই রোমাঞ্চকর ভ্রমণ আপনাদের কেমন লাগলো? এখানকার কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর বাংলাদেশের এমন আরও সুন্দর সুন্দর জায়গার অজানা গল্প জানতে বিশ্বপ্রান্তরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো ঠিকানায়।